11টায় আসে, আজ 7টায় চলে আসবে। মুস্কান জানতো না। শরীর খারাপ লাগছিল, বুকে জ্বালাও হচ্ছিল, তাই বিছানায় চোখ বুজে শুয়ে আছে। ইমন রুমে ঢুকতে রুমটা অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল। লাইট অন করতে মুস্কান ধরফড়িয়ে উঠে বসলো। ইমনকে দেখি চট করে বিছানা ছেড়ে নেমে পড়ল। আপনি আজ এত তাড়াতাড়ি এসে পড়েছেন? ফ্রেশ হয়ে নিন, আমি খাবার রেডি করে গিয়ে। প্রচন্ড তাড়াহুড়ায় কথাগুলো বলে দরজার দিকে যেতে নিতে ইমন হাত আটকে ধরল তার। মানুষ যখন কারো থেকে কিছু লুকাতে চায় তখন এমন দ্রুত কথা বলে, আর তুমি যেহেতু এই স্বভাবের নও, তাই তুমি এত চঞ্চলতার সাথে কথা বলে এভাবে চোরের মতো পালাতে চাইলে অবশ্যই বুঝতে হবে তুমি কিছু লুকাতে চাইছো। আতঙ্কে উঠল মুস্কান, ভয় তার বুকটা হু হু করে কেঁদে উঠল। জোরপূর্বক হেসে বলল, কই না তো, আপনার খিদে পেয়েছে তো, আসুন খেতে দিব। আমার খিদে পাইনি। ইমনের ধমকে কেঁপে উঠল মুস্কান, চোখ দুটো পানিতে টলমল করছে। ইমন মুস্কানকে একটানে বিছানায় নিয়ে বসালো। না কোনো কথা না, না কোনো তাকানো, সোজা জামার চেইন টান দিল। মুস্কান ভয়ার্ত স্বরে বলল, কি করছেন? জাস্ট শাট আপ, আমাকে হাত তুলতে বাধ্য করো না মুস্কান। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মুস্কানের। উনি কি সব জেনে গেছেন? কে বলেছে ওনাকে? ভয়ে কাঁপতে শুরু করলো সে। ইমন জামাটা পুরোই খুলে ফেলল, লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলেছে। এমন পরিস্থিতিতে পড়বে সে ভাবতেও পারেনি। পুরো শরীরে কাঁপুনি ধরে গেল। ইমন মুস্কানকে পিছন থেকে ঘুরিয়ে মুস্কানের পিঠে তার বুক ঠেকালো। পকেট থেকে বার্নার ক্রিম বের করে মুস্কানের কাঁধে থুতনি ঠেকিয়ে ফোসকা পড়া জায়গায় ক্রিম লাগাতে লাগলো। মুস্কানের যতটা না যন্ত্রণা হচ্ছিল তার থেকেও বেশি লজ্জা লাগছিল, ভয় হচ্ছিল, পুরো শরীরে শিহরণ জগাচ্ছিল ভীষণভাবে। ইমনের মুখে সম্পূর্ণ শ্বাস তার গলায় পড়ছিল। ইমন তার চোখ দিয়ে তাকে এই অবস্থায় দেখছে, ফুসকার জায়গাগুলোতে হাত বিচরণ করছে। ভাবতে শিউরে উঠল। এক হাতে খামচে ধরল বিছানার চাদর, আরেক হাতে খামচে ধরল ইমনের এক হাত। বারবার হাতে বাধা সৃষ্টি করে ইমন গম্ভীর গলায় বলল, স্টপ দিস ননসেন্স। তোমার সাথে এখানে আমি তামাশা করছি না, আমাকে আমার কাজ করতে দাও। কাজ শেষে ওড়না দিয়ে ঢেকে কাবার্ড থেকে একটা শার্ট বের করে আনলো ইমন। ওড়নাটা সরাতেই মুস্কান দুহাতে নিজেকে ঢাকার প্রাণপণ চেষ্টা করতে লাগলো। লজ্জায় যেন সে মাটির সাথে মিশে যাবে পারলে। হে ইউ, প্রবলেমটা কোথায়? দাদি এত কিছু শিখিয়েছে, এত কিছু বুঝিয়েছে, এটা বোঝায়নি তোমার সবটাতে তোমার থেকেও বেশি অধিকার আমার রয়েছে। আমার সামনে লজ্জা পাচ্ছ কেন? তোমায় আমি কিছু করছি না, শুধু ট্রিটমেন্ট দিচ্ছি। বলতে বলতেই শার্টটা পরিয়ে দিল, বোতামগুলো খোলাই রাখলো, ওড়নাটা সামনে মেলে দিয়ে বলল, ধীরে ধীরে আরাম পাবে এবার। মুস্কান অবাক নয়নে চেয়ে রইল। মানুষটা এত ভালো কেন? এই মানুষটার মতো করে কেউ এতটা আগলে রাখেনি আমায়। সত্যি আমি খুবই ভাগ্যবতী। পরক্ষণে চমকে উঠল। উনি কিভাবে জানলো সব? ইমন শার্টটা পাল্টে টি শার্ট পরে নিল, বাথরুমে যাবে। তখনই মুস্কান উঠে বলল, আপনার খাবার রেডি করতে হবে তো, আমি কাপড় পাল্টে নেই। এবার যেমন ইমন ফুঁসে উঠল, নিচের ঠোঁট কামড়ে ধরে পেছন করে এক লাফ দিয়েই মুস্কানের দুখাত আঁকড়ে ধরল। কিছু করতে হবে না তোমায়, চুপচাপ রুমে বসে থাকবে। এক পা এদিক ওদিক হলে তোমায় আমি কি করব নিজেও জানি না। আপনি এত রাগ করছেন কেন? আসলে কফি বানাতে গিয়ে একটু লেগে গেছে। হোয়াট? মিথ্যে বলছো আমায় তুমি? হাউ ডেয়ার ইউ মুস্কান। মুস্কান এক ঢোক গিলে ভয়ে ভয়ে চোখে তাকালো ইমনের দিকে। কাকে বাঁচাতে মিথ্যে বলছো তুমি? ওই সেলফিশ মহিলাকে? মুস্কান চমকে উঠল, ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, প্লিজ আপনি মাকে কিছু বলবেন না, উনি ইচ্ছে করে করেনি, হঠাৎই হয়ে গেছে। প্লিজ আপনি রাগ করবেন না, প্লিজ, ভুল হয়ে গেছে আমার। বলেই কাঁদতে লাগলো। মুস্কানের অজস্র চোখের পানিতে ইমন রেগে গেল। মুস্কান, এতটা নির্বোধ হওয়া মানায় না। তুমি 4-5 বছরের বাচ্চা নও যে কেউ তোমার সাথে অন্যায় করলে তুমি প্রতিবাদ করতে পারবে না। কেউ তোমায় ব্যথা দিলে সেটা লুকিয়ে রেখে গোপনে কষ্ট পেয়ে তুমি কোনো মহৎ ব্যক্তি হয়ে যাবে না। তুমি কোনো গল্পের নায়িকা না, বা তুমি কোনো নাটক সিনেমার হিরোইন না যে কেউ এসে যখন তখন তোমাকে যা খুশি তাই বলে যাবে, যে কেউ এসে তোমাকে আঘাত করে যাবে আর তুমি সিনেমার হিরোইনদের মতো সবটা সহ্য করে নেবে।
মুস্কানের দুকাদে ধরে মাথাটা একটু ঝুঁকে চোখে চোখ রেখে কড়া গলায় বলল, লিসেন, ইউ আর মাই প্রপার্টি। ইয়েস, ইউ আর মাই ওয়াইফ। ইমন চৌধুরীর অর্ধাঙ্গিনী তুমি। কেঁপে উঠল মুস্কান, ভয়ে ভয়ে চেয়ে রইল ইমনের দিকে। তোমাকে আঘাত করার রাইট কারো নেই। তোমাকে ভালোবাসার অধিকার সবার থাকলেও তোমাকে আঘাত করার অধিকার আমি কাউকে দেইনি। এই বাড়িতে তোমার সাথে কখন কি হচ্ছে না হচ্ছে সবটা আমি জানতে পারি, সবটা আমি এই দু চোখে দেখতে পারি। মুস্কান, কি মনে করো তুমি আমায়? ইমন চৌধুরী তার ওয়াইফকে বিনা সিকিউরিটিতে রেখে সারাদিন বিজনেসে মুখ গুজে থাকে? এতটা দায়িত্ব জ্ঞানহীন সে? যেখানে যে বাড়িতে আমি দুদণ্ড শান্তি পাইনি সেই বাড়িতে আমি বিহীন, তুমি শান্তিতে স্বস্তিতে থাকবে? আমার কথা সেটাতে নয়, আমার কথা হচ্ছে তুমি এতটা স্টুপিড কেন? ওয়াই? ইমন চৌধুরীর ওয়াইফকে এটা মানায় না। সারা দুনিয়ার কাছে যেমন ইমন চৌধুরী বাঘের মতো বেঁচে আছে, তার ওয়াইফকেও বাঘিনী হয়ে বাঁচতে হবে। শুধু আমার জন্য নয়, নিজের জন্য প্রতিবাদী হয়ে উঠতে হবে। একটা কথা মাথায় রেখো, তোমার নির্মল স্বভাবটা শুধুই আমার জন্য, বাকিদের জন্য নয়। আমার সামনে তুমি যতটাই কোমল প্রাণ থাকবে, বাইরের মানুষদের সাথে ততটাই কঠিন প্রাণ হয়ে বাঁচতে হবে। মিথ্যাকে সকলের সামনে মিথ্যা বলার সাহস দেখাতে হবে, সত্যিকে সকলের সামনে সত্যি বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমায়, নয়তো সকলেই সুযোগ নিবে। নরম মাটি পেয়ে প্রত্যেকটা লোকই সেখানে আঘাত হানবে। এটা শুধু তোমার ক্ষতি করবে না মুস্কান, তোমার এই স্বভাবের জন্য আজ তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, কাল আমি হব, ভবিষ্যতে আমাদের সন্তানরা হবে। পারিবারিক সামাজিক সব দিক দিয়েই আমরা ক্ষতির সম্মুখীন হব। দুনিয়াটা কি হয়ে গেছে মুস্কান, এখন আর কেউ অন্যায়ের প্রতিবাদ করে না। চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা হয়ে বসবাস করে মানুষ। সময় মতো যদি অন্যায়ের প্রতিবাদ করা না হয় তাহলে এর ফল গোটা জাতিকে ভোগ করতে হয়। তাই সমাজে কোনো অন্যায় অনাচার দেখা দিলে সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা আবশ্যক। কিন্তু আমাদের সমাজে এখন আর অন্যায়ের প্রতিবাদ করতে অনেকে আগ্রহ দেখায় না। চোখের সামনে ঘটে যাওয়া হাজারো অন্যায়কে ঠান্ডা মাথায় এড়িয়ে চলে। অন্যায় প্রতিবাদকে তারা অযথা ঝামেলায় জড়ানোই মনে করে। এতে মানুষ নিজেদের অজান্তেই গোটা জাতির উপর আরো বড় বিপদ ডেকে আনে। আর এসব মানুষের কাতারে আমি আমার ওয়াইফকে ফেলতে চাই না মুস্কান। যে নিজের প্রতি করা অন্যায় প্রতিবাদ করতে পারে না, লড়াই করতে পারে না, সে কি করে অন্যদের জন্য লড়বে? একটা মেয়ে মানে তো শুধু তার একার জীবন নয়, একটা মেয়ে মানে তার সাথে অনেকগুলো জীবন জড়িয়ে থাকে। মা বাবা, ভাই বোন, স্বামী, সন্তান, আরো অনেকেই। আর কারো জন্য না হলেও এমন একটা সময় আসবে নিজের সন্তানের জন্য লড়তে হবে তোমায়। আর এই জন্য তোমাকে মানসিকভাবে, শারীরিকভাবে প্রিপেয়ার হতে হবে। স্ট্রং পার্সোনালিটির অধিকারী হতে হবে তোমায়। এখন সময় এসেছে নিজেকে স্ট্রং ভাবে তৈরি করার। এই সময়টা নিজেকে তৈরি করতে না পারলে আর কখনোই পারবে না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে সেও সমান অপরাধী। ইয়েস, আমার চোখে তুমি আজ অপরাধী। মুস্কানের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। ইমন মুস্কানকে ছেড়ে বিছানায় গিয়ে বসালো। চোখ দুটো বন্ধ রেখে এক দীর্ঘশ্বাস ছেড়ে কোমল দৃষ্টিতে তাকালো সে মুস্কানের দিকে। নিজের রাগটাকে সংযত রেখে শান্ত গলায় বলল, নামাজ তো পড়ো। আমি নামাজ পড়ি না, তাই মনে মনে রাগও হয় তোমার। নামাজ যখন পড়ো অবশ্যই ইসলাম ধর্ম বিষয়ে জ্ঞান থাকা অতি জরুরি। আজ যেসব কথা আমি রেগে ধমকে বলেছি, এসব কথা বহু বছর পূর্বেই একজন বলে গেছেন। আমার উপর অভিমান না করে ওই গোবরযুক্ত মাথায় একটু কথাগুলো ঢুকিয়ে নাও, দেখবে আমার প্রতি রাগ অভিমান কিচ্ছু হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন কোনো অত্যাচারীকে দেখেও অন্যায় থেকে তার হাতকে প্রতিরোধ করবে না, শিগগিরই আল্লাহ তাদের সবার উপর ব্যাপক আযাব নাজিল করবেন। তিরমিজি ও আবু দাউদ। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। একটা সমাজে অপরাধ তখনই বেড়ে যায় যখন অপরাধী বারবার অপরাধ করে পার পেয়ে যায়। তাই মহান আল্লাহ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, ন্যায় বিচারে তোমরা অটল থেকো। আল্লাহর পক্ষে সাক্ষ্য প্রদানকারী রূপে যদিও নিজেদের প্রতিকূলে যায় অথবা পিতা মাতা ও নিকট আত্মীয়দের, সে ধনী বা গরিব হোক, আল্লাহই উভয়ের জন্য উত্তম অভিভাবক। সুতরাং তোমরা ন্যায় বিচার করতে নিজ নিজ খেয়াল খুশির বশীভূত হয়েও না। সূরা আন-নিসা আয়াত 135। মুস্কানের কান্না থেমে গেল। অবাক নয়নে ইমনের দিকে চাইল। যে মানুষটা নামাজ পড়ে না, প্রায় রোজাই নামাজের সময় তাকে ডাকে, কিন্তু সে রাগ দেখিয়ে দেয় এক হাড়ি, অভিমান করে আর ডাকেও না। তার মুখে এসব কথা বেশ অবাক হলো সে।
তাহলে কি দাদির কথাই ঠিক? মানুষটা উপরওয়ালার সাথেও অভিমান করেছে, কিন্তু এটা তো ঠিক না। ওনাকে তো তাহলে আমায় বোঝাতে হবে। এই মহাবিশ্বে সকল মানব জাতির সাথে যাই ঘটে যাক না কেন, কখনোই নিরাশ হওয়া যাবে না। উপরওয়ালার উপর সব সময় বিশ্বাস করতে হবে। আপনি যেমন আমায় বুঝলেন, আমিও আপনাকে বোঝাবো। স্বামী স্ত্রীর সম্পর্কটাই যে এমন, যেই ভুল পথে যাক না কেন, একে অপরের ভুলগুলো ভাঙিয়ে দিয়ে পাশে থাকতে হবে, একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে। এটাই যে নিয়ম। দাদি বলেছে, স্বামীর সেবা, স্বামীর আদেশ নিষেধ মান্য করাতেও পুণ্য। তাহলে অবশ্যই স্ত্রীর কথা মানাও পুণ্য। আদেশ না করতে পারি, আমি না হয় অনুরোধই করব। আজ প্রথম ইমন কলেজে পৌঁছে দিয়েছে মুস্কানকে। মুস্কানের সব আফসোস শেষ হলেও আরেকটা আফসোস হচ্ছে। ইস, কেন যে ওনাকে নিয়ে এলাম। বেহায়া বেশরম মেয়েগুলো কেমন চোখ দিয়ে গিলে খাচ্ছিল। শয়তানিগুলো এই ছিল তোদের মনে? অন্যের বরের দিকে এত নজর কিসের? খুব তো বুড়ো বুড়ো করতিস, আজ এভাবে কেন দেখছিস? বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে ক্লাসরুমের দিকে যাচ্ছিল সে। টুম্পা নামের মেয়েটা তখনই মুস্কানকে এসে চাপটে ধরলো। দোস্ত, তোর বরটা কি হ্যান্ডসাম রে! কে বলবে ওনার 30 হয়ে গেছে, দেখতে তো 24-25 বছরের যুবকদের মতো লাগছে। ইস, এমন সুপুরুষের বউ হওয়া ভাগ্যের ব্যাপার। বলেই চোখটা বুজে ফেললো। মুস্কানের যেন শরীরে আগুন ধরে গেল। তার বরকে এভাবে চোখ দিয়ে গিলে খেয়ে মন ভরেনি। এখন এসেছে অনুভূতি দেখাতে। প্রচন্ড রাগে এক ঝাটকা দিয়ে ছাড়িয়ে দিল টুম্পাকে। খবরদার বলে দিলাম, তোর না বয়ফ্রেন্ড আছে? তাকে নিয়ে তো তোর চোখে মুখে এত ভালো লাগা, মুগ্ধতা, এক্সাইটেড হতে দেখিনি। আমার বরকে দেখে এত কিসের এক্সাইটেড তোরে? টুম্পা ভীষণ খেলো। এত শান্ত স্বভাবের মেয়েটা এমন তেলে বেগুনে জ্বলে উঠল। বেশ লজ্জাবোধ হলো টুম্পার। মুস্কান এক ঝাঁক রাগের ঝলকানি নিয়ে হনহন করে ক্লাসের ভেতরে চলে গেল। সেখানে গিয়েও আরেক দফা রাগ হলো তার। সবার মুখে এখন শুধু ইমন আর ইমন। একজন বলল, জানি শোনি না, আমার বড় অদ্ভুত ক্রাশ ছিল। পুরো ভার্সিটির সবাই ওর জন্য ফিদা। আরেকজন বলল, আমার ভাই তো ওনার অফিসে জব করে। আগে নাকি মেয়েরা ওনার বাবার কাছে গিয়ে হাতে পায়ে ধরতো। কত মেয়ে নাকি সুইসাইড করার ভয়ও দেখিয়েছে। একজন নাকি হাতের শিরাও কেটে ফেলেছিল, 7 দিন হসপিটালে ছিল। ওর পরিবারের এত অনুরোধেও ইমন চৌধুরী হসপিটালমুখী হয়নি। আরে যা যা, আগের কথা বাদ দে। আমি তো এখনো ফিদা। ইস, কি বডি রে, একদম বলিউডের হিরোদের মতো। দাড়ি দেখেছিস? একদম তামিল হিরোদের মতো। তুই বডি দেখলি কি করে? জেরিনের প্রশ্নে সকলে হো হো করে হেসে উঠল। কনা বলল, আরে ইয়ার, এমন বডি সরাসরি দেখে কি বলতে হবে নাকি? বাইরে থেকে বোঝা যায়। ফিটনেস দেখিসনি? যখন সানগ্লাসটা খুলছিল না, তখনই আমার হার্টবিট 100 গতিতে বেড়ে গিয়েছিল। এই চুপ, উনি ম্যারিড, মুস্কানের বর। মুস্কান কিন্তু সবাই শুনছে, চুপ কর তোরা। জেরিনের কথা শুনে সবাই ঘুরে তাকাতেই হকচকিয়ে গেল। মুস্কান তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়েছে তাদের দিকে। এই বুঝি বোম ব্লাস্ট হবে। সকলেই মুখ কাচুমাচু করে যে যার মতো মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। মুস্কান কিছু বলতে যাবে, অমনি তন্নি আটকে দিল। কিন্তু আজ যে মুস্কান চুপ থাকবে না, তাকে তো প্রতিবাদ করতে হবে। তার স্বামীর দিকে এতগুলো মেয়ে কুনজর দিচ্ছে, আর সে চুপচাপ মাথা নিচু করে থাকবে? এ হয় না। তন্নির হাতটা ছাড়িয়ে কড়া গলায় বলল, কিরে শাকচুন্নির দল, আমার বুড়ো বরের দিকে তোদের এত কুনজর কেন? তোদের ইয়াং বয়ফ্রেন্ড ভালো লাগে না বুঝি? নেক্সট যদি ওনাকে নিয়ে তোদের মুখে একটা কথাও শুনি, তাহলে চুলের মুঠি ধরে সবগুলোর চুল ছিঁড়বো। মনে রাখিস, মুখে সুই সুতো দিয়ে সেলাই করব। পরপুরুষের দিকে নজর দিস, লজ্জা করে না? তন্নি হকচকিয়ে গেল মুস্কানের সাহস দেখে। মুস্কানের বলা প্রত্যেকটা বলে আদৌ মুস্কানের মুখে দিয়ে বের হচ্ছে তো ভেবেই তন্নি একটু ঝুঁকে তাকালো মুস্কানের দিকে। জেরিন, কণা চুপ করে বসে থাকলেও বাকিরা ঝগড়ার মোড়ে কিছু বলতে নিতেই ক্লাসে স্যার ঢুকলো। তন্নি মুস্কানের হাত চেপে ধরে শান্ত করতে করতে সিটে গিয়ে বসালো।
ইমন সোফায় বসে ট্রি টেবিলে পা রেখে কোলে ল্যাপটপ নিয়ে কিছু ফর্মালিটি পূরণ করছিল। মুস্কান কফি বানিয়ে টেবিলে রেখে ইমনের পাশে গিয়ে বসলো। কিছু বলবে বলবে ভাব। ইমন কাজের দিকে দৃষ্টি রেখেই বলল, কি হয়েছে? এনিথিং রং? আপনি আর আমাকে কলেজে দিতে যাবেন না? ইমন ভ্রু কুঁচকে মুস্কানের দিকে চোখ বুলালো, চোখে মুখে কিছুটা রাগ। এক হাত দিয়ে আরেক হাত মুচড়াচ্ছে, খানিকটা ফুঁসেও আছে যেন। ইমন তার দৃষ্টি আবারও ল্যাপটপে স্থির রাখলো। আসল কথাটা বলো। কি বলবো আমি, কি বলবো? সবগুলো শাকচুনি আপনাকে গিলে খাচ্ছিল। ক্লাসে ঢুকতে না ঢুকতেই প্রত্যেকের মুখে আপনার নাম। আপনি আর আমার সাথে যাবেন না, যাবেন না, যাবেন না, ব্যাস। ইমন হকচকিয়ে ল্যাপটপটা দ্রুত অফ করে একপাশে রেখে এক হাতে মুস্কানকে টেনে নিজের কোলের উপর বসিয়ে গালের কাছে মুখ ঠেকালো। আমার বউয়ের ভাবমূর্তির তো অভাব নেই দেখছি। জেলাস, ভীষণ জেলাস। কিন্তু আমি তো বারে বারে সিদ্ধান্ত নেই না। আউটসাইড লোকদের আমি কেয়ারও করি না। সো এসব ভিত্তিহীন আবদার না করাই বেটার। ইমনের শ্বাস মুস্কানের গাল ছুঁয়ে পুরো শরীরে শিহরণ বইয়ে দিল। তার শ্বাস ঘন হয়ে এলো। আপনাকে ওরা চোখ দিয়ে গিলে খাবে। অন্য মেয়েদের মুখে আপনার প্রতি তাদের ভালো লাগা, ফিদা হওয়া, এসব আমি সহ্য করতে পারবো না। ইমন চোখ দুটো বুজে ফেলল। মুস্কানের গাল থেকে ধীরে ধীরে নাক গলার দিকে নিতে লাগলো। পরম আবেশে ঘ্রাণ নিতে লাগলো তার মুগ্ধময়ীর। জাস্ট ইগনোর। এত সবে কেয়ার করলে তো চলবে না। আকাশের চাঁদটা তো সবারই ভালো লাগে। সবাই মুগ্ধ হয় চাঁদ দেখে। কেউ কি ছুতে পারে বলো? তোমার এই চাঁদ বলো, সূর্য বলো, সবার ধরাছোঁয়ার বাইরে তুমি ছাড়া কেউ তার কাছে ভিড়তে পারবে না। সো শুধু শুধু এগুলো নিয়ে মাথা খারাপ করো না। মুস্কানের যেন পছন্দ হলো না। আর না, সে গভীরভাবে ভাবলো, অভিমান নিয়েই বলল, বেশ বুঝেছি। আপনিও চান ওরা আপনাকে দেখুক, প্রশংসা করুক। বলেই ইমনকে ছাড়িয়ে দিতে লাগলো। ইমন মুস্কানকে সোফায় বসিয়ে খানিকটা ঝুঁকে গেল। নিজের দুহাতে মুস্কানের দুহাত চেপে বলল, ইস, কবে বুঝবে তুমি? মাথায় কি বুদ্ধি নেই? না বুঝে অভিমান, রাগ, বিরক্ত। বলেই গলায় গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। খানিকটা কেঁপে উঠল মুস্কান। ঘন ঘন শ্বাস নিতে শুরু করলো। সেই ঘন শ্বাসের শস শব্দ যেন পাগল করে দিল তাকে। এক হাতে কোমর জড়িয়ে নিজের কোলে বসিয়ে আরেক হাতে কানের পেছনে চুল গুজে ঠোঁটে চুমু খেতে শুরু করলো। দুহাতে পিঠ খামচে ধরে আছে মুস্কান। বেশ কিছুক্ষণ পর ইমন তাকে ছাড়লো। মুস্কান হাঁপাতে লাগলো ভীষণভাবে। লজ্জায় মুখ লুকানোর বৃথার চেষ্টা করলো। ইমন ওড়নাটা মুস্কানের দিকে এগিয়ে বলল, নিচে চলো, খিদে পেয়েছে। মুস্কান লজ্জায় তার দিকে না তাকিয়ে ওড়নাটা নিয়ে খানিকটা ছুটেই পালালো। ইমন বাঁকা এসে ফোন বের করে নাম্বার বের করে ডায়াল করলো। নেক্সট উইক আসছো তাহলে? ওপাশ থেকে কি বলল বোঝা গেল না। ওকে, এসো, সামনে থেকে দেখো। তার মতো কিনা দু চোখে দেখেই না হয় ফিল করো। ডোন্ট ক্রাইং। এজন্য কি ফোন দিয়েছি আমি? ব্যাস, আর নয়। ডোন্ট ক্রাইং। ওকে, তুমি কাঁদতে থাকো। আমার বউ খাবার রেডি করছে, আমি গিয়ে খেয়ে নেই। নিপরা, নিলয় ও আসছে তো। ওকে, বাই। ইভান আর রীতিশা এসেছে ভোর 6টায়। সাজিয়া বেগম একরামুল চৌধুরীকে পটিয়ে রীতিশার এ বাড়িতে থাকাটা কনফার্ম করেছে। তিনি অবশ্য রীতিশার ভালো মানুষ হয়ে যাওয়ার কথা শুনেই রাজি হয়েছে। দাদি বিষয়টা ভালোভাবে দেখছে না, বেশ রাগারাগি করেছে। ইমন দাদিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করেছে। কিন্তু মুস্কানের মনের ভেতর ঠিক কতটা চাপ পড়েছে ইমন বুঝে উঠতে পারছে না। রুম গোছাচ্ছে মুস্কান। খয়েরি রঙের জর্জেট ওড়নাটা কোমরে বেঁধে বিছানা ঝাড়ছে। ইমন রুমে যেতে মুস্কান মুখটা মলিন করে কাজে মন দিল। ইমন এক দীর্ঘশ্বাস ছেড়ে বেলকনিতে চলে গেল। একটা সিগারেট ধরিয়ে মুখে দিল। ওয়েট মুস্কান, আর কয়েকটা দিন মাত্র, তারপর সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে সবার কাছে। যারা তোমার দিকে এখনো আঙুল তুলে, যারা তোমাকে এখনো তোমার যোগ্য সম্মান দেয় না, তারা খুব শীঘ্রই এসব কিছু দেবে। যখন তারা জানবে তাদের থেকে তোমার অধিকার কম নয় এই বাড়ি, তখন তারা এমনিতেই মাথা নত করে ফেলবে। শুধুমাত্র একজনের আসার অপেক্ষা। মুস্কান আর চোখে ইমনকে এক নজর দেখে নিয়ে আবার জামা কাপড় ভাঁজ করতে লাগলো। রীতিশা কত সুন্দরী, লম্বা, ফর্সা, একদম সিনেমার নায়িকাদের মতো, কত স্মার্ট, কি সুন্দর সাজগোজ। উনি যদি রীতিশাকে চোখের সামনে দেখে আমাকে ভুলে যায়।
বুকটা হু হু করে উঠল মুস্কানের, চোখের কোণে বিন্দু জলকণারা ভিড় জমালো। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে, ভয় হচ্ছে ভীষণ। তার কাছের মানুষটা তার থেকে দূরে সরে যাবে না তো? কেউ ছিনিয়ে নেবে না তো? তাকে আগলে রাখবে তো? ভালোবেসে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।